ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। কৃষি দর্শনের আসরে আমরা বিভিন্ন কৃষি বিষয়ক আলোচনা করি। আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটিতে আসার আগে দু একটা কথা বলে নিই যে আমাদের দেশে খাদ্যশস্যের উৎপাদন আগের থেকে অনেকটাই বাড়লেও খাদ্যের উৎপাদনশীলতা বা গুণগত মান কিন্তু যদি আমরা বিদেশের সঙ্গে তুলনা করি ততটা বাড়েনি। কিভাবে এই খাদ্যের গুণগত মানকে বাড়ানো যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছে নিরন্তর। অনেকেই বলছেন যে জৈব চাষের দিকে যদি আমরা ঝুঁকি তাহলে হয়তো অনেকটাই উপকৃত হব। যাই হোক, ভারত সরকার এ বিষয়ে একটি প্রকল্প চালু করেছেন, পার্টিসিপেটরি গ্যারান্টি সিস্টেম। আজকে আমরা এই প্রকল্প সম্পর্কে বিশদে জানব। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর গোপাল চন্দ্র দে, প্রাক্তন অধ্যক্ষ, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। নমস্কার। নমস্কার। এই স্কিমটা কি? এটা হলো যে কোনো রকমের প্রোডাকশনের সঙ্গে, বিশেষত কৃষিতে কৃষকদের নিয়ে তার সঙ্গে যে সমস্ত যারা তার প্রক্রিয়াকরণ করছে, স্টোরেজ করছে, বাজারজাত করছে, প্রত্যেকে যদি যুক্ত থাকে তবেই সেটা সম্পূর্ণভাবে তার ফলপ্রসূ হয়। সুতরাং প্রত্যেককে এর সঙ্গে যুক্ত করাটাই হলো আমাদের এই স্কিমটার প্রধান উদ্দেশ্য। এতে যেমন যে কৃষক প্রডিউস করছে, অর্থাৎ উৎপাদন করছে, তার সঙ্গে সকলে, এমনকি যে উপভোক্তা, তাদের সঙ্গে যোগাযোগ যদি রেখে আমরা উৎপাদনটাকে করি তাহলে কিন্তু সর্বাংশে এটা ফলপ্রসূ হবে, অর্থাৎ একটা ডিরেক্ট কন্ট্যাক্ট হবে। হ্যাঁ। এই যে একটা নতুন স্কিম, এর তো নিশ্চয়ই একটা গুরুত্ব আছে। তো সেই গুরুত্বটা আন্তর্জাতিক বাজারে বা আমাদের জাতীয় স্তরে ঠিক কিরকম? এটা 1972 সালে শুরু হয় আইসোপম নামে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ প্রোডাকশন। সেটা ফাও অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন থেকে করা হয়। তারপরে সেটা বিভিন্ন জায়গায় ছড়ায়, ভারতও তার অংশীদার, এবং সেখানে এটা নিয়ে অনেক গবেষণা, অনেক কাজ ইত্যাদিগুলো হয়েছে। এবং বর্তমানে এইগুলোকে নিয়ে আমাদের কৃষকদের এবং আমাদের যে বিভিন্ন রকম সরকারি প্রতিষ্ঠান আছে তার সঙ্গে এগুলো যুক্ত, এগ্রিকালচার অ্যান্ড কোঅপারেশন, ইরিগেশন ইত্যাদি। এবং প্রধানত এই 2014, 15, 16 সালে এটাকে নিয়ে প্রাইম মিনিস্টারের যে বাজেট এবং ইত্যাদি অর্থের সংকলন, সেখানে বিশেষত প্রধানমন্ত্রীর কৃষি সিঁচাই যোজনা বলে, অর্থাৎ সেচের ব্যবস্থা নিয়ে একটা করা আছে, যার প্রথম কথাটা হলো পার ড্রপ মোর ক্রপ, অর্থাৎ প্রত্যেক ফোঁটা জল থেকে বেশি ফসল উৎপাদন, অর্থাৎ জলের কার্যকারিতা বাড়ানো, এফিসিয়েন্সি বাড়ানো। তাছাড়া হচ্ছে প্রত্যেক জায়গাতে সুন্দরভাবে সেচের ব্যবস্থাকে ছড়িয়ে দেওয়া। আরেকটা হলো আমাদের এই যে ওয়াটার শেড যেটা বলা হয়, জলবিভাজিকা, তারও ব্যবহার করে, অর্থাৎ যাতে আমরা প্রকৃতিদত্ত জলকে সুন্দরভাবে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াই এবং তার সঙ্গে ফলন বাড়াই, তার যে গুণমান সেগুলোও বাড়াতে পারি। তাহলে এটুকু আমরা বলতেই পারি যে আপনি বললেন যে পার ড্রপ মোর ক্রপ, তাহলে নিশ্চয়ই উৎপাদনের ওপরে এর একটা বেশ বড়সড় প্রভাব পড়বে। হ্যাঁ, অবশ্যই। ঠিক সেটা কিরকম? সেটা হচ্ছে আজকে আমরা ভারতবর্ষের মোটামুটি প্রায় 66% এলাকা বৃষ্টি নির্ভর, বাকি প্রায় 33%তে সেচ পায়। তাহলে যে জায়গা বৃষ্টি নির্ভর সেখানে যদি সময় মতো জল পায় তার ফলন অনেক বাড়বে এবং সেই ফলনের যে গুণগত মান সেটাও যথেষ্ট ভালো হবে। সুতরাং সেই দিক দিয়ে আমরা দেখতে গেলে এই যে বৃষ্টি নির্ভর এবং শুখা অঞ্চল যেগুলো, সেখানে কিন্তু ফলনের এবং তার গুণমানের অনেক উন্নতি হবে। যারা একেবারে ক্ষুদ্র বা প্রান্তিক চাষি, তারা কিভাবে এর সঙ্গে যুক্ত হবেন? হ্যাঁ, তারাও একইভাবে যুক্ত হবেন। তো আমাদের ভারতবর্ষে যারা ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি, তাদের উৎপাদনের বেশ খানিকটা অংশ নিজের ভোগের জন্য করেন, অর্থাৎ আগে নিজের পেটের সংস্থান, তারপরে তার যে গৃহপালিত পশু পাখি আছে তারপরে যেটা উদ্বৃত্ত বলবো সেটাকে সে বাজারজাত করে। কিন্তু এই করতে গেলেও আমাদের যে উৎপাদন সেটা যখনই বেশি হবে তখন বাজারও
বাজারেও সেটা যোগান দেওয়ার সুবিধা থাকবে এবং কৃষকের আয়ও বাড়বে। এবং এটাকে অন্যভাবে একটা বলা হয় ল্যান্ড সেভিং এগ্রিকালচার, অর্থাৎ জমি বাঁচিয়ে চাষ। অল্প জমিতে যদি আমার প্রয়োজন মিটে যায় তখন বাকি জমিটাতে আমি আরও উৎপাদনশীলের দিকে যেতে পারি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। খাদ্যের উৎপাদনশীলতার কথা যখন বলছি, অর্থাৎ গুণগত মানের ব্যাপারটা যখন চলে আসে, তখন জৈব চাষের ব্যাপারটাও কিন্তু এর সঙ্গে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। অবশ্যই। তাহলে এই জৈব বাজারটা ঠিক কিরকম হবে? জৈব বাজার খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ হচ্ছে একদিকে জৈব আর একদিকে জৈব এবং অজৈবের মিশ্রণ। কিন্তু এগুলোতে কিছু কিছু আমাদের ভারতবর্ষেও শুরু হয়েছে। প্রধানত ঔরঙ্গাবাদে এবং মারাঠওয়াড়াতে এক মহিলা, তিনি কিছু সবুজ এই জৈব উৎপাদন করে বাজারজাত করতে গিয়ে প্রথম দিকে কিছু অসুবিধায় পড়েছিলেন। কিন্তু তিনি যখন সেটাকে বললেন যে এটা আমার জৈব উৎপাদন, তখন আস্তে আস্তে তার আলাদাভাবে খরিদ্দার এবং তার জিনিসের দাম বাড়তে থাকে। তারপরে পরে তার দেখা দেখি আরও বেশ কিছু কৃষক এবং তার সঙ্গে ক্রেতা যুক্ত হয়। অর্থাৎ একদিকে যেমন পার্টিসিপেশনটা বাড়তে থাকে, ওদিকে ক্রেতাও বাড়তে থাকে, তার দামও বাড়তে থাকে। ঠিক সেরকমভাবে আমাদের পশ্চিমবঙ্গেও বেশ কিছু এলাকাতে খুব সম্প্রতি পিন্টু পুরকায়েত বলে সাগরদিঘিতে কিছু উৎপাদন করে সে কিন্তু বাজারজাত করছে। আমাদের এই বোলপুর এলাকাতেও সুপুর এবং দারন্দা, এখানেও বেশ কিছু উৎপাদন হয়ে তারা সপ্তাহে একদিন একটা বাজারে জৈব বাজার বলে সেখানে বিক্রি হচ্ছে এবং সেখানে আস্তে আস্তে উৎপাদনও বাড়ছে, আরেক দিক দিয়ে ক্রেতাও বাড়ছে, দামও বেশি পাচ্ছে, লাভবান হচ্ছে। এই যে ক্রমশ জৈবর দিকে যাওয়া, এটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। তার অন্য কিছু যে ভূমিকা, সেটা হচ্ছে মোটামুটিভাবে ভারতবর্ষের 1930 থেকে 50 পর্যন্ত নানা রাসায়নিক উপাদানে আমরা কিন্তু সম্পূর্ণভাবে মিশে গেছি। নানা রকমের পোকা মারার ওষুধ, আগাছানাশক, রাসায়নিক সার, এইগুলো যেমন একদিকে রাসায়নিকের উপকরণ, ঠিক সেরকমভাবে আমাদের নানা রকমের গাছের হরমোন থেকে আরম্ভ করে অন্যান্য জিনিস আমাদের খাদ্যের সঙ্গে মিশে সেটাকে উৎপাদন বেড়েছে ঠিকই, কিন্তু তার কোয়ালিটি খারাপ হয়েছে। আমরা জানি উচ্চ ফলনশীল ধান ইত্যাদি যাতে আমাদের নানা রকমের বিপ্লব এসেছে, তার মধ্যে সবুজ বিপ্লব, পেঁয়াজ ইত্যাদিকে পার্পল বিপ্লব, দুধ উৎপাদনকে আমরা হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লব, এরকমভাবে ফুলকে আমরা রেনবো অর্থাৎ রামধনু বিপ্লব, মিষ্টি চিনি ইত্যাদি উৎপাদনকে মিষ্ট বিপ্লব, আলুর উৎপাদনকে আমরা গোলা বা রাউন্ড রেভলিউশন এইসব বলছি। যন্ত্রপাতির দিক দিয়ে এরকমভাবে রেভলিউশন ঠিকই, কিন্তু কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। সেইটার থেকে আমাদেরকে সরে আসতে গেলে যেতে হবে আমাদের জৈব কৃষিতে। এই জৈব উৎপাদনের পরিপ্রেক্ষিতে আপনি দুটি ঘটনা বললেন, যে একজন খুব সফলভাবে জৈব চাষ করছেন এবং আরও একটি মহিলার ক্ষেত্রে আপনি যেটা বললেন যে তার একটু সমস্যা হয়েছিল বাজারজাত করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এখানে সার্টিফিকেশন বা এই যে নিবন্ধকরণ, এগুলো কিভাবে সম্ভব? এইগুলো এখনই আমাদের ভারতবর্ষে সেভাবে হয়নি, এবং যেটাকে বলা হয় থার্ড পার্টি সার্টিফিকেশন, অর্থাৎ তৃতীয় ব্যক্তি, অর্থাৎ একদিকে উৎপাদক আরেকদিকে ভোক্তা, এরা একজন আরেকজনের উপরে সরাসরি মেলামেশা করে বুঝতে পারছে যে এটা সবুজ, এটা হলো জৈব, এটা জৈব নয়। কিন্তু যখন আমরা বিদেশে কোনো জিনিস পাঠাবো যেখানে দুজনের কোনো যোগাযোগ নেই, সেখানে সরকারি থেকে বা অন্য কোনো অর্গানাইজেশন যারা, যেটা হচ্ছে থার্ড পার্টি, তারা যে সার্টিফিকেট দেবে সেই ভিত্তিতে। কিন্তু এখন সেটা করা অনেক খরচ সাপেক্ষ, সময় সাপেক্ষ, লোকবল দরকার, সুতরাং সেটা এখনই হচ্ছে না। কিন্তু ক্রমশ সেদিকে হয়তো যেতে হবে, যেগুলো আমাদেরকে বিদেশে রপ্তানি করতে হবে। তখন বাড়তি অর্থ কিভাবে? হ্যাঁ, এর জন্য সরকার থেকেও কিছু ব্যবস্থা হচ্ছে, কিন্তু যতক্ষণ না এই জৈব চাষটা সম্পর্কে আরও বিশদ উৎপাদন এবং তার ব্যবহার বাড়ছে, ততক্ষণ কিন্তু এইগুলোকে ঠিক ঠিক পদ্ধতিতে আনা যাচ্ছে না।
তো যেভাবেই হোক আমাদের প্রচেষ্টা অন্তত যেটা আমাদের দেশে এবং স্থানীয়ভাবে বা বিশেষ বিশেষ অঞ্চলে, ধরুন বোলপুরের উৎপাদন কলকাতায় বিক্রি হচ্ছে, শহরে সিটিতে, সেখানেও একটা সার্টিফিকেশন অর্থাৎ তার যে শংসাপত্র দেয়া, সেটা এখনও সম্ভব হয়ে উঠছে না। তার কারণ তাহলে অনেক খরচা বাড়বে। আর এটা চালাতে গেলে যেটা বিদেশে ব্যবস্থা আছে, যে টাকার বিক্রি হলো তার 16% কিন্তু দিতে হচ্ছে এই অফিস আদালত বা ইত্যাদিগুলোকে চালানো করার। সুতরাং সেখানে একটা অর্থ চলে যাচ্ছে। তো এই জিনিসগুলোকে এখনই আমরা না নিয়ে, এখন যাতে এটা প্রচার হয়, প্রসার হয় এবং উৎপাদন বাড়ে, তার যে গুণগত মান বাড়ে, সেটার দিকে এখন যাচ্ছি। তারপরে আন্তর্জাতিক স্তরে, ন্যাশনাল অর্থাৎ জাতীয় স্তরে, রাজ্য স্তরে এগুলো নিয়ে আরও ভাবনা চিন্তা হচ্ছে, আরও এটাকে ফলপ্রসূ। পরম্পরাগতভাবে যে কৃষি বিকাশ যোজনা আছে তার অবদান কতটা হবে এখানে? পরম্পরাগত অর্থাৎ আমরা যেগুলো দিয়ে এতদিন চাষ করে আসতাম, মানে বলা যায় যে 1960-এর আগে যে সমস্ত ফসলজাত পশু পাখি মাছ যেগুলো করতাম আমাদের পরম্পরা, কিন্তু আমরা উচ্চ ফলনশীল যে সব জিনিসগুলোকে কমিয়ে এনেছি। ভারতবর্ষে প্রায় 60,000 ধানের জাত ছিল, সেটা নেমে এসছে মোটে 60-এর মধ্যে, এমনকি আরও কিছু কমে যাচ্ছে। সেরকমভাবে পশুর ক্ষেত্রে, পাখির ক্ষেত্রে। তো এই যে পরম্পরাতে যদি আমরা আবার ফিরে যাই, মানে বিশেষত জৈব পদ্ধতিতে যদি করি, তাহলে কিন্তু এই উচ্চ ফলনশীল সব জিনিস হয়তো হবে না। কিন্তু যদি আমরা ওই পুরনোতে ফিরে যাই, তাহলে তার গুণগত মান অনেক ভালো হবে, যেটা আগে হয়েছে, যেটা সুগন্ধি চাল থেকে আরম্ভ করে ধানের ক্ষেত্রে। ঠিক সেরকমভাবে দুধ উৎপাদন, ডিম উৎপাদন, মাংস উৎপাদন, সেগুলোও কিন্তু পরম্পরার যে আমাদের ছিল, সেগুলো কোনো অংশে খারাপ ছিল না। আমরা হঠাৎ করে অনেক বেশি চাইতে আমাদেরকে অনেক বেশি সার, গোবর ইত্যাদি দিতে হয়েছে। এইখানে একটা ছোট্ট আমার জিজ্ঞাসা আছে, যে কৃষক বন্ধুরা অনেক সময় বলেন যে আমাদের যা পুরনো পদ্ধতি আছে তাতে যদি আমরা পুরোপুরিভাবে চাষ করি, হয়তো গুণগত মান বাড়বে কিন্তু উৎপাদন কমবে। হ্যাঁ, এটা ঠিকই, তবে সেই উৎপাদনটা সাময়িকভাবে কমবে। এমনকি আমরা, বিশেষত আমি, জৈব চা উৎপাদনের সঙ্গেও যুক্ত রয়েছি। সেটা দেখা গেল প্রথম 1 বছর 2 বছর তার উৎপাদন কমে গেল, কিন্তু তৃতীয় বছর থেকে সেটা বাড়তে বাড়তে প্রথম কেন যখন শুরু হয় তার চেয়েও কিন্তু ফলনটা বেড়ে যাচ্ছে, গুণগত মানও বাড়ছে, পরিমাণও বাড়ছে। এই জিনিসটা আমরা কিন্তু নানাভাবে দেখতে পাচ্ছি। হঠাৎ করে কমে যাচ্ছে, সেই জন্য আমাদের সবসময় সুপারিশ, বিশেষত কৃষি বিভাগ থেকে বা সরকারি, পুরোটা একসঙ্গে 100% জৈবতে যাওয়া চলবে না। 25, 50, 75 এরকম করে যদি আমরা বাড়তে থাকি, তবেই আমাদের সেটা সম্ভব। যে কোনো ক্ষেত্রে একবারে পুরোপুরি চলে গেলে কিন্তু সেখানে আমাদের অভাব হয়ে যাবে। অল্প অল্প করে সেটাকে গ্রহণ করতে হবে। যেটা বলছিলেন যে প্রধানমন্ত্রীর যে কৃষি সেচ যোজনা, সেই যোজনার ক্ষেত্রে প্রত্যেকটা জমিতে সেচ বন্টনের ব্যবস্থাটা ঠিক কিভাবে হবে? এটাতেও প্রধানমন্ত্রীর যে কথা, সেটা হচ্ছে হর ক্ষেত কি পানি, যাতে প্রত্যেকটা জমিতে জল যায়। এর জন্য সরকারিভাবে প্রচেষ্টা শুরু হয়েছে 80-র দশক থেকে, অর্থাৎ 1980। আমাদের জলের যাতে যোগানটা পাওয়া যায়, অন্য যে ব্যবস্থা সেগুলো ছাড়াও বিভিন্ন নদীকে যোগাযোগ করে দেয়া, অর্থাৎ এখানে গঙ্গাকে অন্য বা দামোদরকে গঙ্গার সঙ্গে যোগ করানো, আসাম থেকে যে নদী আসছে সেগুলোকে নিয়ে আসা, এটা একটা দিক। আরেকটা হচ্ছে মাটি ভূগর্ভের যে জলের ব্যবস্থা সেটাকে নেওয়া। আরও হচ্ছে আজকালকার দিনে যেটা বলা হয় মাইক্রো ইরিগেশন, অর্থাৎ অনুসেচ। সেখানে জলের প্রয়োজন খুব কম, এবং যে গ্রিন হাউস বা গ্লাস হাউসের মধ্যে চাষ, যেটাতে এখন মোটামুটি বলা যায় ইসরায়েল সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে চেষ্টা চরিত্র চালাচ্ছে। যত কম জল দিয়ে আমরা ফসল উৎপাদন করতে পারি, সেই প্রচেষ্টাতে যাওয়া, এবং তার সঙ্গে জমিতে যেন প্রত্যেক জমিতে সেচের ব্যবস্থা অল্প হলেও থাকে। এমনকি আজকে যেমন আমাদের নানা টেকনোলজিতে ন্যানো টেকনোলজি এসছে,
কৃষিতেও সেচের ব্যাপারে ন্যানো টেকনোলজি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে আসছে। সেটা এই জলের যোগান, উদ্ভিদ খাদ্যের যোগান, তার সঙ্গে নানা রকমের যে আজকে ফসলের দিক, সেইগুলো কিন্তু প্রচেষ্টা চলছে, চালানো হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর গোপালচন্দ্র দের কাছ থেকে আমরা পার্টিসিপেটরি গ্যারান্টি সিস্টেম সম্পর্কে প্রায় অনেকটাই জানলাম। তবে পথ চলা তো সবই শুরু। যদি আমরা বিদেশের সঙ্গে এক্ষুনি তুলনা টানি তাহলে হয়তো আমরা একটু হতাশ হব, একটু না বেশ অনেকটাই। তবে আগামী দিনে হয়তো যদি আমরা একটা সুন্দর পথ ধরে এগোতে পারি এই সিস্টেমের হাত ধরে, তাহলে হয়তো বিদেশের কাছাকাছি আমরা আরও অনেক কিছুতেই পৌঁছতে পারবো। কৃষক ভাইদের জন্য আবহাওয়ার পূর্বাভাস। 14 অগস্ট সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। 15 অগস্ট সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ মেঘলা থাকবে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 16 অগস্ট সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে। 17 অগস্ট সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আকাশ মেঘলা থাকবে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 18 আগস্ট সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে। 19 অগস্ট সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মাঝারি বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে। 20 অগস্ট সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ মেঘলা থাকবে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এখন বলছি আবহাওয়া ভিত্তিক কৃষি পরামর্শ। যে সমস্ত চাষি ভাইরা আউশ ধানের নতুন বীজ রোপণ করেছেন তাদের জানানো হচ্ছে এই আবহাওয়ায় ধান চারা গাছে চুষা কীটপতঙ্গ হতে পারে। সেই অংশ ছিঁড়ে ফেলে দিন এবং ক্লোরোপাইরিফস প্রতি লিটার জলে 1 গ্রাম করে মিশিয়ে পরিষ্কার আবহাওয়ায় স্প্রে করুন। ধানের চারা লাগিয়েছেন যে সমস্ত চাষি বন্ধুরা তাদের জানানো হচ্ছে জমিতে 2 সেন্টিমিটার করে জল ধরে রাখবেন। চারা লাগানোর 20 দিন পর জমি নিড়ানি করুন এবং তারপর প্রতি বিঘা জমিতে 5 কেজি ইউরিয়া সার প্রয়োগ করুন। আউশ ধানের ক্ষেত্রে আরও জানানো হচ্ছে ধান চারাগাছ লাগানোর 55 দিন পর জমি নিড়ানি করুন এবং তারপর প্রতি বিঘা জমিতে 2.3 কেজি ইউরিয়া সার প্রয়োগ করুন। যে সমস্ত চাষি ভাইরা ভেন্ডি চাষ করেছেন তাদের জানানো হচ্ছে এই সপ্তাহে হালকা বৃষ্টি হবার সম্ভাবনা আছে এবং এই সময় ভেন্ডি গাছে সাদা মাছি ক্ষতি করতে পারে, তাই গাছের সেই অংশ ছিঁড়ে ফেলে দিন এবং প্রতি লিটার জলের সঙ্গে 2 মিলিলিটার নিম তেল মিশিয়ে পরিষ্কার আবহাওয়ায় স্প্রে করুন। বেগুন চারাগাছ রোপণ করেছেন যে সমস্ত চাষি ভাইরা তাদের জানানো হচ্ছে এই সপ্তাহেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই সময় বেগুনে চুষা কীট পতঙ্গ হতে পারে, তাই গাছের যে অংশ ক্ষতি হয়েছে সেই অংশ ছিঁড়ে ফেলে দিন এবং প্রতি লিটার জলের সঙ্গে 50 মিলি নিম তেল মিশিয়ে পরিষ্কার আবহাওয়ায় স্প্রে করুন। আবহাওয়ার খবর শেষ হলো। পয়সা উসুল করেই ছাড়বো, করেই ছাড়বো। ঘনশ্যাম, আরে ও ঘনশ্যাম, ও তো স্কুলে গেছে। স্কুল গেছে?
আরে ছুতো তো কোনো ভালো মতন বানাতিস। হ্যাঁ মশাই, আমি স্কুল গিয়েছিলাম, ফার্ম স্কুল, যেখানে চাষাদের শেখানো হয় জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক, যাতে কম খরচে বেশি লাভ। এই নাও, রাখো এই টাকা, আমার আর তোমার হিসেব খতম। অল্প সময়ে ফল ও ফুলের ভালো ফলন পেতে কলম পদ্ধতিতে গাছ লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ সহজ এই পদ্ধতিতে খুব সহজেই নতুন গাছের জন্ম দেওয়া হয়, যেখান থেকে অনেক কম সময়ে অনেক বেশি ফলন পাওয়া সম্ভব। গুটি কলম করার জন্য প্রথমে গাছের একটি ছোট শক্ত ডালকে বেছে নিয়ে সেটার একটা ছোট অংশকে ছুরি দিয়ে উপরের ছালটা তুলে ফেলতে হবে। এবার দুভাগ মাটির সাথে এক ভাগ গোবর দিয়ে মিশ্রণ তৈরি করে অল্প জল মিশিয়ে একটা মণ্ড তৈরি করতে হবে। বলছি এই মাটিটা এমন করে মাখতে হবে মানে যাতে মানে চিপলে পরে ঢেলা বাঁধবে, অথচ এই গুলের মতন আর কি, ছেড়ে দিলে ভেঙে যাবে না আর কি, এই ছেড়ে দিলে ভেঙে যাবে, আর চিপলে পরে জল পড়বে না আর কি, শক্ত করে মাটিটা ছানতে হবে। এবার ওই মণ্ডটিকে ডালের যে অংশ ছাল ছাড়ানো হয়েছে সেখানে ভালোভাবে দিতে হবে। প্লাস্টিকের একটা আবরণ দিতে হবে। প্লাস্টিকের আবরণ দিলে যেমন ভিতরে বাইরের হাওয়া ঢুকবে না, সেভাবেই ভিতরের জলও শুকাবে না। শিকড় বেরোবে কয়েকদিন পর, 6-7 দিন পর, 7 দিন পর ওই প্লাস্টিকের আবরণ খুলে আবার একই মিশ্রণের মাটি দিতে হবে। মোট 15 দিনের পর ওই আবরণ খুললে দেখা যাবে যে ডাল থেকে শিকড় বেরিয়েছে। এবার ডালের ওই অংশকে কেটে নিয়ে মাটিতে বসিয়ে দিতে হবে। সাধারণত ফল গাছের ক্ষেত্রে 1 বছর বয়স থেকেই ফল দিতে শুরু করে। ফুলের গাছের ক্ষেত্রে সময়টা আরও কম। বাজারে আর 5টা সবজির মতো ভেন্ডির চাহিদা আছে। সারা বছরই এখন ভেন্ডি চাষ করে থাকেন কৃষকেরা। তবে চৈত্র মাসের প্রথমে ভালো করে জমি তৈরি করে সমান দূরত্ব অনুযায়ী বীজ শোধন করে ভেন্ডি চাষ করলে ফলন অনেকটাই বেশি হয়। চৈত্র মাসে ভেন্ডি জমি চাষ দিলাম, জমি চাষ দিয়ে জমি ঘাস মাছ মেরে সমান করলাম, দিয়ে এবার লাইন ধরে খুপি কেটে ভেন্ডি লাগাই। খুপি কেটে লাগানোর পর গাছ বেরোনোর পর ওই লাইন করে লাগানো থাকে, তারপর গাছ যখন বড় হয় কুপিয়ে মাটি দেওয়া হয়, গোড়া সার মাছ দিয়ে মাটি দেওয়া হয়, তারপরে ওই মাছ দুই বাদ থেকে ভেন্ডি ধরতে লাগে। খুপি করে ভেন্ডি বীজ বপন করার পর কিছুদিনের মধ্যেই চারা বের হয়। এবার 2-4 দিন অন্তর গাছের গোড়া পরিষ্কার করে জলসেচ দিয়ে থাকেন চাষি ভাইরা। 45 দিনের মধ্যে গাছ অনেকটাই বড় হয়ে যায়। মাটিটা ভালো করে পরিষ্কার করে চাষ দেওয়া হয়, দেওয়ার পরে বীজ বাজার থেকে বীজ কিনে এনে শোধন করে বসানো হয়, খুপি করে বসানোর পরে 7-8 দিন পর গাছ বার হয়, গাছ বারবার ছেঁচ দেওয়া হয়, দেওয়া গাছপালা পরিষ্কার করা হয়, দিয়ে মাটি দেওয়া হয়, সার মাটি দেওয়া হয়, তারপর তেল দেওয়া হয়, জল দেওয়া হয়। এই সময় তাপমাত্রা বেশি থাকায় বৃষ্টি না হলে প্রায়ই সেচ দিতে হয় চাষি ভাইদের। ভেন্ডি গাছের পাতায় মাঝে মধ্যেই রোগ পোকার আক্রমণ হয়। এলাকার কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে গাছের যত্ন নেন চাষি ভাইরা। এবার রোগ পোকা বেশি আসে, তার জন্য আমরা তো কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করি এবং কৃষি দপ্তর যতটা পারে আমাদেরকে পরামর্শ দেয়।
প্রতি কাঠা জমিতে সপ্তাহে 3 কেজি করে ভেন্ডি পাওয়া যায়। বিঘা প্রতি 60 কেজি ভেন্ডির ফলন হয়। খরচ খরচা বাদ দিয়ে প্রতি বিঘা জমি থেকে 15 থেকে 20 হাজার টাকা লাভ হয় বলে জানালেন চাষি ভাইরা। এক কাঠা ভেন্ডিতে 30 এই 3 কেজি মতো। দাম যদি মোটামুটি থাকে তাহলে বিঘে পিছু ধরুন 10 টাকা লাগাই প্রত্যেকবার 8-10 টাকা বিক্রি করি। কাছেই দাইহাট, অগ্রদ্বীপ, কাটোয়া বাজার থাকায় সহজেই বাজারজাত করতে পারেন চাষি ভাইরা তাদের উৎপাদিত সবজিকে। আমরা মোটামুটি নিকটে কাটোয়া, দাইহাট আমরা বাজারে এই মালটা বিক্রি করি। রাসায়নিক কৃষি বিষ ব্যবহার না করেও কুমড়ো জাতীয় ফসল চাষ করা যায়। সম্পূরিত ফসল শত্রু নিয়ন্ত্রণ প্রযুক্তি হল নিম্নরূপ। চারা মাটি থেকে বের হওয়ার পর এবং গাছে ফুল আসার পর একর প্রতি 100 কেজি হারে 2 বার নিমখোল প্রয়োগ করতে হবে। ফসল বপনের 1 সপ্তাহ আগে জমির চারিদিকে প্রান্তিক ফসল হিসাবে ভুট্টার চাষ করতে হবে। পাতায় নলি পোকা নিয়ন্ত্রণের জন্য চারা মাটি থেকে নির্গমনের 1 সপ্তাহের মধ্যে নলি পোকা আক্রান্ত বীজপত্র ভেঙে ফেলতে হবে এবং তারপর 1.0% নিম সাবান সহ নিম বীজ নির্যাস 4.0% স্প্রে করতে হবে। ওমা, আমি স্কুলে পড়তে যাচ্ছি। হ্যাঁ, স্কুল? বিয়ের সময় তুমি না বলেছিলে তুমি লেখাপড়া জানো? আরে মা, ফার্ম স্কুলে যাচ্ছি চাষের বিষয়ে নতুন নতুন কথা শিখতে। আপনিও চলুন। ফার্ম স্কুল, যেখানে জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা চাষিদের শেখানো হয়, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক। কেননা কম খরচে বেশি লাভ। কৃষক স্তরে সহজ প্রক্রিয়ায় জৈব শস্য নিয়ন্ত্রক প্রস্তুতি। নিম বীজ নির্যাস NSKE 4% প্রস্তুতি। 400 গ্রাম শুষ্ক নিম বীজ দানার গুঁড়ো তৈরি করতে হবে। 40 গ্রাম গুঁড়ো পাতলা মসলিন কাপড়ে বেঁধে 1 লিটার পাত্রে 400 থেকে 500 মিলিলিটার জলে 12 থেকে 15 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। মিশ্রণটি ভালো করে নেড়ে পরিশ্রুত করে জল মিশিয়ে মোট পরিমাণ 1.0 লিটার করতে হবে। প্রতি লিটার তরল মিশ্রণে 2.0 গ্রাম সাবান গুঁড়ো মিশিয়ে স্প্রে করতে হবে। নিম বীজ দানার 4% নির্যাস দিয়ে লেদা পোকা, ঘোড়া পোকা, পাতামোড়া পোকা, চষি পোকা ও মাকড় নিয়ন্ত্রণ করা যায়। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।